জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখন যিনি রাষ্ট্রদূত তার আগে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশে একমাত্র রাষ্ট্রদূত যিনি খোলাখুলি বলেছেন যে 2018 সালের নির্বাচনে মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে এবং এটি অত্যন্ত দুঃখজনক। তিনি তার আগে বা পরে অন্য কোনো রাষ্ট্রদূত, অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই ধরনের মন্তব্য এত খোলাখুলি করেনি। রাতের ভোট নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে, বাংলাদেশের নাগরিক সমাজে আলোচনা আছে, বাংলাদেশে যারা রাষ্ট্রদূত আছেন তাদের মধ্যেও কানাঘুষা আছে, ফিসফাস আছে, কিন্তু এত স্পষ্ট করে এর আগে কোনো রাষ্ট্রদূত মধ্যরাতের নির্বাচন নিয়ে কথা বলেননি। ইতো নাওকি বলেছেন। কিন্তু তারপরে যিনি এসছেন ইয়োয়ামা কিমিনোরি বলেছেন যে না, তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বা ভোট ব্যবস্থা বা আগামী নির্বাচন বা অতীতে হয়ে যাওয়া নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি নন। এটি বাংলাদেশের একেবারে আভ্যন্তরীণ বিষয়। গত 3রা জুন যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলছে যে বাংলাদেশে 2018 সালের জাতীয় নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি নিয়ে মন্তব্য করেছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের আগের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার উত্তরসূরি হয়ে আসা ইয়োয়ামা কিমিনোরি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। ঢাকা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করবেন বলে জানান। বাংলাদেশে আসন্ন যে নির্বাচনটি আসছে 2024 যে নির্বাচনটি আসছে সেটিকে তিনি ক্যাটেগরিক্যালি বলেন যে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং এটি নিয়ে তিনি কোন রকম কোনো কথা বলতে রাজি হন নাই। মজার বিষয় হচ্ছে এই আভ্যন্তরীণ বিষয় নিয়েই কিছুদিন আগে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন বা সিইসির কাছে জানতে চেয়েছেন জাপানের এই রাষ্ট্রদূত, মানে বর্তমানে যিনি আছেন, যিনি বলেছেন যে এটি আভ্যন্তরীণ বিষয়। গত 1 জুন 2023 ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি, যিনি এখন আছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কাজী হাবিবুল আওয়ালের কাছে জানতে চেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন কি এটা আর আভ্যন্তরীণ বিষয় নয়? আমেরিকা যখন ভিসা নীতি দিচ্ছে, কানাডা যখন সেটা ফলো করার ঘোষণা দিচ্ছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যখন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে তারা আলাপ করছে, একই সঙ্গে যখন পশ্চিমা অনেকগুলো দেশ মনে করছে যে বাংলাদেশের যেই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, মানবাধিকার যেভাবে নষ্ট করা হয়েছে, তাতে বাংলাদেশের সঙ্গে আগামীতে তারা কিরকম সম্পর্ক রাখবে সেটা নিয়ে তারা চুলচেরা বিচার বিশ্লেষণ করছে, যখন রিপাবলিকান থেকে আসা 6 জন কংগ্রেসম্যান জো বাইডেনকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিঠি লিখছেন এবং মানে সারা বিশ্বে, পশ্চিমা বিশ্ব একরকম কড়া নজরে রেখেছে বাংলাদেশকে, বাংলাদেশের রাজনীতিকে এবং স্পেসিফিক্যালি বাংলাদেশের আগামী নির্বাচনকে, তখন পশ্চিমের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের অতি ঘনিষ্ঠ মিত্র জাপান সিইসির সঙ্গে দেখা করে প্রশ্ন করছেন যে আগামীর নির্বাচন বিভিন্ন বিষয়ে তিনি জানতে চাইছেন সিইসির কাছে। 1 জুন নির্বাচন কমিশন সচিবালয় এক সৌজন্য সাক্ষাতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকারে রাষ্ট্রদূত নির্বাচনের পদ্ধতি মানেই কিন্তু নির্বাচনটি কিভাবে হবে, কোন সরকারের অধীনে হবে, এটা কি দলীয় সরকারের অধীনে হবে, কেয়ারটেকার সরকার কি আসতে যাচ্ছে, নির্বাচনকালীন সরকার তৈরি হবে, কিভাবে হবে, নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন রোডম্যাপ, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কিভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হবে, নির্বাচনের সঙ্গে যুক্ত কারা এবং তারা কিভাবে কাজ করবে, এইসব বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান। জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী কর্মপরিকল্পনা তারা গ্রহণ করছে এবং আমাদের প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী আগাচ্ছে। সিইসি বলেন, কিছুদিন আগে গাজীপুরে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই, আগামী জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু করতে পারবো। নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যটক
পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে, মানে জাপান তাকে প্রশ্ন করছে যে আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কিভাবে পাঠাবে বা আদৌ পাঠানো যাবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আমরা বিদেশি পর্যবেক্ষকদেরকে আমন্ত্রণ জানাবো, পর্যবেক্ষক দল আসলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করব। এক্ষেত্রে জাপানকে আগামী নির্বাচনকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করেন নির্বাচন কমিশনার। যে বিষয়টি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে কিন্তু যেটা জাপান বলেছে আভ্যন্তরীণ বিষয়, সেই একই ব্যক্তি নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বসেছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনের রোডম্যাপ কি, কোন পদ্ধতিতে হবে, কারা দায়িত্ব পালন করবেন, নির্বাচনের দিন কি হবে, পর্যবেক্ষক পাঠানো যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এইখানেই শেষ না। এই আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা বসেছেন বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তাদের যে বৈঠক হয়েছে সেখানে তারা খোলাখুলি প্রশ্ন করেছেন, সরকার যদি পরিবর্তন হয় তাহলে বিনিয়োগের কি অবস্থা থাকবে, এখন বিনিয়োগের যেই সুযোগ সুবিধা তারা পাচ্ছে তখনও একই রকম সুযোগ সুবিধা তারা পাবে কিনা, এই ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্ন করা হয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়। এটা গত 4 জুনের কথা। এই 4 জুন আমি সমকাল থেকে পড়ছি, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান। যে বিষয়টি দুদিন আগে আভ্যন্তরীণ ছিল সেটি নিয়ে এখন তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আলাপ করতে। সরকার বদল হলেও পরিস্থিতি বিনিয়োগ বান্ধব থাকবে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। বিনিয়োগ বান্ধব তো নিশ্চিতভাবেই থাকবে এবং আরো অনেক বেশি বিনিয়োগ বান্ধব হবে, কারণ যে লুটপাটের কারণে, যেই অর্থনৈতিক সংকট তৈরির কারণে বাংলাদেশে বিনিয়োগ 22% আটকে আছে দীর্ঘদিন ধরে, প্রাইভেট কোনো বিনিয়োগ হচ্ছে না, বেসরকারি বিনিয়োগ স্থবির, সেই জায়গাটাতে কর্মসংস্থান তৈরি হতে পারছে না, 4,82,00,000 বেকার নিয়ে বাংলাদেশ চলছে, সেই জায়গায় ডেফিনেটলি সরকার পরিবর্তন হলে একটা বিরাট পরিবর্তন আসবে। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কে কোন দেশে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নয়, জনগণ নেবে। সুতরাং জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বিরোধী দলের যে বৈঠক, সিইসির যে বৈঠক, সেটা খুব পরিষ্কারভাবে প্রমাণ করে যে যতই জাপানে গিয়ে প্রধানমন্ত্রী লাল গালিচা সংবর্ধনা নিয়ে আসুন না কেন, যতই জাপানের সঙ্গে তিনি সামরিক প্যাক্ট করুন না কেন, তারপরেও কিন্তু জাপান যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে। যদিও জাপান প্রধানমন্ত্রী সফরের সময় বলেছে যে আইপিও নিয়ে বা ইন্দো প্যাসিফিক আউটলুক নিয়ে বাংলাদেশ যা বলছে সেটা জাপানের সঙ্গে মিলে যায় অনেকখানি, তারপরেও কিন্তু জাপান নীরব নয়। জাপান মানে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেটা ঠিক আমেরিকা যেভাবে পর্যবেক্ষণ করছে, জাপানও কিন্তু বাধ্য হচ্ছে সেভাবে পর্যবেক্ষণ করতে। এটিকে আর আভ্যন্তরীণ বিষয় বলে আটকে রাখবার কোনো সুযোগ নাই। এর মধ্যে আরেকটা ছোট খবর দিয়ে শেষ করি। গতকালকে মানে সরকারের অত্যন্ত পছন্দের একটি চ্যানেল, বা যারা সরকারকে যেই চ্যানেলগুলো একেবারে নেকেডলি সাপোর্ট দিয়ে যাচ্ছে, নগ্নভাবে সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেরকম একটি চ্যানেলে 2 মিনিটের জন্য একটা খবর ভেসে উঠেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে কথা বলা হয়েছিল এবং সেই চ্যানেলে বলা হয়েছে, সময় টেলিভিশন বলছে, নির্বাচনকালীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। খবরটি 10 থেকে 12 মিনিট ছিল। যারা যারা খবর স্ক্রিনশট নেওয়ার তারা নিয়ে নিয়েছে। এর পরপরই সময় টেলিভিশন খবরটি সরিয়ে ফেলে। বলা হয় এখানে ভুল বুঝাবুঝি হয়েছে, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে সেইভাবে কিছু বলেনি। কিন্তু মানুষের যা বুঝবার, মানুষের যা
অনুধাবন করবার মানুষ করেছে। আওয়ামী লীগের হাতে খুব বেশি সময় নেই, এটি মানুষ যেমন বুঝতে পারছে তার চেয়ে অনেক ভালো এবং পরিষ্কারভাবে বুঝতে পারছে আওয়ামী লীগ নিজে।